আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। সহজ স্বাস্থ্য কথা সিরিজের আজকে আমার আলোচ্য বিষয় হলো অ্যালোপ্যাথি চিকিৎসা ও চিকিৎসকদের প্রকার। অ্যালোপ্যাথি চিকিৎসা ও চিকিৎসকের প্রকার। বাংলাদেশে অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি ডাক্তার বা চিকিৎসক হবার ন্যূনতম ডিগ্রি হলো এমবিবিএস অথবা বিডিএস পাস করা। এমবিবিএস ডিগ্রির পূর্ণ নাম হলো ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, অর্থাৎ তিনি মেডিসিন ও সার্জারি বিষয়ে মোটামুটি ভালো জ্ঞান রাখেন এবং অপারেশন করতে পারেন। বিডিএস এর পূর্ণ নাম হলো ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। চিকিৎসক হিসাবে প্র্যাকটিস করতে হলে মেডিকেল কলেজ হাসপাতালে 1 বছর সকল বিষয়ের উপর ট্রেনিং করতে হয়, যাকে বলা হয় ইন্টার্নি। তারপর চিকিৎসকগণ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল বা বিএমডিসি ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন নিয়ে বাংলাদেশের যে কোনো স্থানে প্র্যাকটিস করতে পারে। অন্য দেশ থেকে পাশ করেও বিএমডিসির অধীন একটা পরীক্ষা দিয়ে বিএমডিসি রেজিস্ট্রেশন নেওয়া যায়। ধরেন চীন দেশ থেকে বা মিশর থেকে কোনো মেডিকেল কলেজ থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে একটা ডিগ্রি করলেন এমবিবিএস, বাংলাদেশে এসে তিনি যদি প্র্যাকটিস করতে চান তাহলে রেজিস্ট্রেশন নিতে গেলে বিএমডিসি কর্তৃক একটা পরীক্ষা নেবেন শর্টকাট। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে সে বাংলাদেশেও প্র্যাকটিস করতে পারবে, বাংলাদেশ থেকে পাশ করা ডাক্তারদের মধ্যেই। সরকারি ও বেসরকারি হাসপাতালে বা প্রতিষ্ঠানে বা নিজস্ব চেম্বারে একজন রেজিস্টার্ড চিকিৎসক চাকরি বা প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করার জন্য তিনি তার নির্ধারিত ফি বা ভিজিট নিতে পারেন। তবে তার ফি বা ভিজিট কত হবে তা তিনি চেম্বারের সামনে ও ভিতরে প্রদর্শন করিয়ে থাকেন। কোনো ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস নাও করতে পারে। কেউ বলতে পারে না আপনি ডাক্তার, আমার রুগী দেখতেই হবে। তিনি প্র্যাকটিস নাও করতে পারেন, তার ইচ্ছা। এমবিবিএস পাশ করার পর কোনো বিষয়ের উপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা ডিগ্রি অর্জন করলে তাকে বিশেষজ্ঞ চিকিৎসক বলা হয়। আমি একটা কথা এখনো বলি নাই, তাই কেন আজকের এই পর্ব? এই ডাক্তারদের প্রকারভেদ, অ্যালোপ্যাথিক ডাক্তারদের প্রকারভেদ নিয়ে আমি কেন আলোচনা করব? এই জন্য করব, যদি আপনারা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত ডাক্তার নন, তারা যদি এই বিষয়ে জ্ঞান রাখেন যে ডাক্তারদের প্রকারভেদ কী, তাহলে আপনার নিজের অথবা আপনাদের আত্মীয় স্বজনের বা নিকটাত্মীয়দের বন্ধুদের চিকিৎসা করার ক্ষেত্রে সহজে ডিসিশন নিতে পারবেন কোন ডাক্তারদের চিকিৎসা করাইতে হবে, এরকম আর কি, বা কোথায় যেতে হবে। এটাই আমার উদ্দেশ্য। দেখেন, আমার এই ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই আপনি অনুভব করবেন যে আমি এত কিছু হয়তো জানতাম না। অনেকেরই এরকম হবে। চিকিৎসা বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসকগণকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা যায়। বিশেষজ্ঞ যত চিকিৎসা আছে, তাই আমরা যদি মোটামুটি একটা ভাগ করি তাহলে প্রি ক্লিনিক্যাল, প্যারাক্লিনিক্যাল ও ক্লিনিক্যাল। প্রি ক্লিনিক্যাল, প্যারাক্লিনিক্যাল ও ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল বিশেষজ্ঞগণ সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে প্রাইভেট প্র্যাকটিস করেন না। প্রি ক্লিনিক্যাল যারা, তারা সাধারণত বিশেষজ্ঞ হিসাবে প্র্যাকটিস করেন না, সাধারণত আর কি, সবাই না। এই বিষয়গুলি হলো অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি। এমনও দেখা গেছে যে একজন ফিজিওলজি টিচার
এটা হলো ফ্রি ক্লিনিক্যাল সার্ভে, সে কিন্তু ভালো প্র্যাকটিশনার, এরকম আছে অনেক জায়গায়, সেটা এক্সেপশনাল। তো সাধারণত ফিজিওলজির, অ্যানাটমির, বায়োকেমিস্ট্রি ডাক্তাররা ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন না। প্যারাক্লিনিক্যাল বিষয়ের বিশেষজ্ঞগণ অনেকেই প্রাইভেট প্র্যাকটিস করেন। প্যারাক্লিনিক্যাল যারা প্রাইভেট প্র্যাকটিস, এগুলি হলো প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন ও কমিউনিটি মেডিসিন। যেমন আমি ধরেন, আমি আসলে এমফিল পাস করেছি প্যাথোলজিতে, আমাকে বলা হয় প্যাথোলজি বিশেষজ্ঞ। আমি প্র্যাকটিস করি, কিন্তু আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করি না। আমি প্যারাক্লিনিক্যাল হিসাবে আমি প্যাথোলজি ল্যাবরেটরিতে প্র্যাকটিস করি, ল্যাবরেটরি টেস্ট করি। আর যেহেতু আমি এমবিবিএস ডাক্তার, আমি তো বেসিক্যালি এমবিবিএস ডাক্তার, তাহলে যে কোনো এমবিবিএস ডাক্তার সাধারণ রোগের চিকিৎসা করতে পারে, তাই আমি সাধারণ রোগের চিকিৎসা করি। ক্লিনিক্যাল বিষয়গুলো আবার 3 ভাগে ভাগ করা যায়, যেমন মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি। গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক একসাথে বলা হয়, মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স। মেডিসিন বিশেষজ্ঞগণ সাধারণত ঔষধ দিয়ে চিকিৎসা করে থাকেন, মেডিসিনের ডাক্তার সাধারণত ঔষধ দিয়ে চিকিৎসা করে। সার্জারি বিশেষজ্ঞগণ সাধারণত অপারেশনের কেসগুলো দেখেন। গাইনিও অবস্টেট্রিকের বিশেষজ্ঞগণ মহিলাদের জরায়ু সংক্রান্ত রোগ মেডিসিন দিয়ে অথবা সার্জারি করে চিকিৎসা করেন। এই যে প্রসব, সন্তান প্রসব, প্রসূতি, এদের চিকিৎসাও অবস্টেট্রিক্স, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক ডাক্তাররা করেন। গর্ভবতী প্রসূতির সমস্যাগুলি দেখেন। আর মেয়েদের স্তন রোগ দেখেন সার্জারি বিশেষজ্ঞ। অনেকেরই আমাদের ভুল ধারণা আছে, মেয়েরা স্তনে কিছু হলে গাইনিক ডাক্তারের কাছে যান, গাইনোকোলজিস্টদের কাছে যান। এই যে মহিলা ডাক্তার হিসেবে তারা দেখেন, তাদেরকে একটু বিশেষভাবে শেখানো হয়, কিন্তু তারা আসলে মূলত এই স্তনের চিকিৎসার ডাক্তার নন, তারা হলেন জরায়ু সংক্রান্ত। তো প্রেগনেন্সি তো জরায়ুতে হয়, সেটা স্তনে যদি কিছু হয় বা যেটা আমরা ব্রেস্ট বলি, তাহলে দেখাইতে হয় আসলে সার্জারি বিশেষজ্ঞকে দেখাইতে হয়। অপারেশন না লাগুক, এমনি পেন হচ্ছে, তাও ওই আপনার ব্রেস্টে কিছু হলে সার্জারি ডাক্তারকে দেখাইতে হয়, জেনারেল সার্জারি। আপনি হয়তো দেখলো একজন গাইনোকোলজিস্ট, দেখার পরে যদি সার্জারি দরকার হয় দেখবেন তিনি আবার রেফার করছেন জেনারেল সার্জনের কাছে। প্রত্যেক স্পেশাল বিষয়ের আবার নিম্নরূপ সাব স্পেশালিটি আছে, অনেক ধরনের সাব স্পেশালিটি। সার্জারিরই অনেকগুলো ব্রাঞ্চ আছে, মেডিসিনের অনেকগুলো ব্রাঞ্চ আছে, সেগুলো আমি একে একে কথা বলতেছি। যেমন প্রথমে ধরি মেডিসিন। মেডিসিনে আছে মেইন সাবজেক্ট যেটা, সেটা হলো ইন্টারনাল মেডিসিন, সংক্ষেপে বলা হয় মেডিসিন, কিন্তু এটাকে বলা হবে ইন্টারনাল মেডিসিন বা সাধারণ মেডিসিন। সাধারণ যত রোগ আছে সেগুলি সে দেখবেন। আর কার্ডিওলজি বা হৃদরোগ বিশেষজ্ঞ, ওষুধেই চিকিৎসা করবেন কার্ডিওলজিস্ট। পেডিয়াট্রিক্স বা শিশু রোগ বিশেষজ্ঞ। তারপর আছে নিউরো মেডিসিন বা নিউরোলজি, এগুলো স্নায়ু রোগের। তারপর আছে সাইকিয়াট্রি বা মনোরোগ বিশেষজ্ঞ, মনের রোগ। আর আছে রেসপিরেটরি মেডিসিন বা বক্ষব্যাধি বিশেষজ্ঞ। হেপাটোলজি, লিভার, যে যকৃৎ বলি আমরা, লিভার, কলিজা, এটার বিদ্যা যে করে সে হেপাটোলজি। আর গ্যাস্ট্রোএন্টারোলজি হলো পরিপাকতন্ত্র, স্টোমাক, ইসোফেগাস, এই যে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, হ্যাঁ, এইগুলি চিকিৎসা যিনি করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। আরেকটা আছে নেফ্রোলজি, এটা মেডিসিনের ডাক্তার, তিনি কিডনি রোগের চিকিৎসা করেন মেডিসিন দিয়ে। এন্ডোক্রাইনোলজি বা হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, হরমোনের যত আছে, ডায়াবেটিসটা কিন্তু হরমোনের রোগ। এটা কাজেই
এই এন্ডোক্রাইনোলজিস্ট করবে কি, এটা চিকিৎসা করবে। আর হলো রিমাটোলজি, বাত বাত জাতীয় অসংখ্য রোগ আছে, বাত, এগুলি রিমাটোলজির ডাক্তাররা করবেন। আর আছে হিমাটোলজি, রোগবিদ্যা, রক্তে যে সমস্ত রোগ হয় এটা চিকিৎসা করেন এক ধরনের মেডিসিনের ডাক্তার, তারা হলো হিমাটোলজিস্ট। আরেকটা হলো স্কিন অ্যান্ড ভেনেরিয়াল ডিজিজ, স্কিন অ্যান্ড ভিডি, স্কিন ভিডি বলা হয়, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। এইগুলি হলো এতক্ষণ যা বললাম যে মেডিসিনের ডাক্তারদের প্রকারভেদ। এরপরে ধরতেছি সার্জারি ডাক্তার। প্রথমে আসতে হচ্ছে জেনারেল সার্জারি, যেমন সাধারণ সার্জারি যত আছে সেগুলি ইনি করেন। নিউরো সার্জারি, ব্রেন এবং মেরুদণ্ডের যত স্পাইনাল কর্ডের সার্জারি আছে নিউরো সার্জনরা করবে। ইএনটি বা নাক কান গলা, হেড নেক ডাক্তার আর কি, এরা চিকিৎসা করেন, ইএনটি সার্জারি করে। তারপরে কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক, হার্ট এবং বক্ষ, লাংস, হার্ট, এইগুলি কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি। আর বড় বড় ব্লাড ভেসেল। আর প্লাস্টিক সার্জারি, এই যে ঠোঁট কাটা, তালু কাটা, শরীরে ফোড়া অংশ জোড়া দেওয়া, এইগুলি হলো প্লাস্টিক সার্জারি। এইগুলি সার্জারি আন্ডারে আছে। আর আছে অর্থোপেডিক্স বা হাড় ভাঙ্গা বিশেষজ্ঞ, হাড় জোড়া বিশেষজ্ঞ, এইগুলি হলো অর্থোপেডিক্স। আর পেডিয়াট্রিক সার্জারি, শিশুদের সার্জারি করে তারা, পেডিয়াট্রিক সার্জারি বা শিশু সার্জারি। আর আছে অপথলমোলজি বা চোখের সার্জারি যারা করে, চোখের অপারেশন করে, তারা হলো অপথলমোলজিস্ট বা চক্ষু সার্জন। অ্যানাস্থেসিওলজি, অজ্ঞান করে যে, এটাও কিন্তু মেডিসিনের আন্ডারে না, এরা হলো যেহেতু সার্জনদের সাথে থাকে, এটা হলো এই সার্জারির একটা সাব স্পেশালিটি, অ্যানাস্থেসিওলজি। আর রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এটাও হলো এই সার্জারি অ্যান্ড অ্যালাইড সাবজেক্টের আন্ডারে। এখানে কী করা হয়, এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই, সিটি স্ক্যান, এইগুলি করা হয়। আরেকটা আছে অনকোলজি বা ক্যান্সার। ক্যান্সার কিন্তু মেডিসিন দিয়ে চিকিৎসা করে, কিন্তু এটা সার্জারির অ্যালাইড সাবজেক্ট। আর ইউরোলজি মানে কিডনির সার্জন, তারা কিডনি, ইউরিনার, ব্লাডার, পেনিস, এইগুলি সার্জারি করে, তারা হলেন ইউরোলজিস্ট। আবার যারা মেডিসিনের চিকিৎসা তারা হলো নেফ্রোলজিস্ট, কিন্তু তারা। এইগুলো ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজি ল্যাবরেটরিতে বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট হিসাবে প্র্যাকটিস করেন প্যাথোলজিস্ট। মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট, মাইক্রোবায়োলজি কিন্তু ইউনিভার্সিটি সাধারণ বিজ্ঞানেরও আছে, সেটা না। এমবিবিএস ডাক্তারদের মধ্যে যারা বিশেষজ্ঞ হন আবার মাইক্রোবায়োলজি নিয়ে আর কি, বিশেষ করে এমফিল, এমডি, এগুলি, তারাই হলো মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট। তারাই কিন্তু ল্যাবরেটরিতে প্র্যাকটিস করবেন। একটা আছে প্যাথোলজিস্ট, একটা আছে মাইক্রোবায়োলজিস্ট, আর আছে হেমাটোলজিস্ট, রক্তবিদ্যা বিশেষজ্ঞ, এবং মেডিকেল বায়োকেমিস্টগণ প্যাথোলজি ল্যাবরেটরিতে প্র্যাকটিস করবেন। বিশেষজ্ঞ হিসাবে রেডিওলজিস্টগণ এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান এবং এমআরআই এইগুলি দেখেন। মানে এমবিবিএস পাশ করার পরে যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, সেগুলো আবার বিভিন্ন ধাপের আছে। সবচেয়ে কম সময় লাগে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, এর মধ্যে আছে ডিসিএইচ, ডিসিপি, ডিজিও, ডিও, ডিএলও, ডিঅট, ডিএ, এইগুলি। মানে ডিসিএইচ ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ, শিশুদের। একটা ডিসিপি ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল প্যাথোলজি, ডিজিও ডিপ্লোমা ইন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, ডিও ডিপ্লোমা ইন অপথলমোলজি, চোখের ডাক্তার, ডিএলও, ডিঅট, এইভাবে আর কি। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে, এরপরের ধাপ সেটা ডিগ্রি, ডিপ্লোমার একটু উপরের ধাপ ডিগ্রি। ডিগ্রি দেয় আসলে ইউনিভার্সিটি। তো এমফিল, এমডি, এমএস, পিএইচডি, এইগুলি হইল
পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। পোস্ট গ্রাজুয়েট ফেলোশিপ আছে, আবার সেগুলো ডিগ্রি না, ফেলোশিপ বলা হয়। এফসিপিএস, এফআরসিএস, এফআরসিপি, এফআরসিপ্যাথ ইত্যাদি হলো ফেলোশিপ। আবার মেম্বারশিপ আছে, পোস্ট গ্রাজুয়েট মেম্বারশিপ, এর মধ্যে আছে এমসিপিএস, এমআরসিপি। বাংলাদেশে হলে এমসিপিএস, আর যদি ইংল্যান্ড থেকে আনা হয় তাহলে বলা হয় এমআরসিপি। এরকম বাংলাদেশের থেকে নেওয়া হয় এফসিপিএস, আবার ইংল্যান্ড থেকে দেয় এফআরসিএস, এফআরসিপি, এফআরসিপ্যাথ এগুলি। জেনারেল প্র্যাকটিশনার কারা? সংক্ষেপে বলা হয় জিপি। কোনো ডাক্তার চাকরি না করে, কোনো রকম চাকরি করে না, ফ্রি চাকরি না করে চিকিৎসা পেশায় জড়িত থাকলে তাকে বলা হয় জেনারেল প্র্যাকটিশনার বা জিপি। আগের দিনে এরকম অনেক ছিল, নাম করা প্রত্যেক শহরে একজন। আমাদের ওই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে একজন খুব নাম করা জিপি ছিলেন, তিনি এইচ আর খান। আমার মাকে চিকিৎসা করছেন তিনি, এইচ আর খান। বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকম নাম করা ডাক্তার ছিল আগে। এখন তো অনেক ডাক্তার হয়েছে, এখন ওই রকম কেউ স্পেসিফিকভাবে নাম করতে পারে না। অসংখ্য ডাক্তার, তখন অসংখ্য ছিল না, একটা দুইটা ডাক্তার ছিল। তারা জিপি সকাল বিকাল রুগী দেখতেন, প্রচুর রুগী দেখতেন। এই জেনারেল প্র্যাকটিশনার জিপিগণ নিজস্ব চেম্বারে বসে সকাল বিকাল রুগী দেখেন, অপারেশন করেন, ইচ্ছা করলে মহল্লায় রুগীর বাড়ি গিয়ে রুগী দেখতে পারেন। রুগীর বাড়িতে গেলে এটাকে কল করা হয়। তো অনেক রুগী আছে খুব বেশি মানে নাজুক ধরনের, তারা চেম্বারে নিয়ে আসতে পারে না এরকম, বা অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির রুগী আছে তারা চেম্বারে আসতেছে না, ডাক্তার এদেরকে গিয়ে দেখতে পারেন। এটা লজ্জার কিছু নাই, এটা ডাক্তারদের পেশা, এটা সম্মানিত পেশা। ডাক্তারদেরকে তারা নিয়ে যাবেন, তারা দেখবেন ব্যাগটা হাতে করে নিয়ে যায়, ব্যাগটা দেওয়া যায়, আবার রুগীর সামনে টাকা দেয় না, ভিজিটটা দেয়, রুগী বের হয়ে বাইরে এসে। আপনারা সিনেমা নাটকে অনেক দেখেছেন, এত সম্মান করে তারা। তো ইদানিং এই যে জিপিদের এই কাজটা কমে গেছে, অনেকে এটা পছন্দ করে না, বাসায় গিয়ে রুগী দেখবে। আবার কিছু কিছু ঝামেলা হয় আজকাল, দেশের অবস্থা সব জায়গায় ভালো না, সেখানে গিয়ে ডাক্তারকে জিম্মি করে টাকা পয়সা আদায় করে, বিভিন্ন রকম ছবি টবি তুলা তাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তো এইগুলি করার জন্য ডাক্তার আজকাল বাসায় যেতে চায় না, তবে এটা চালু থাকলে ভালো ছিল। এখন অপারেশন ইচ্ছা করলে মহল্লায় রুগীর বাড়ি কেউ রুগী দেখতে পারেন, তবে তিনি কারো বাড়ি যেতে বাধ্য নয়। যদি কেউ বলে আমার বাড়ি যেতেই হবে, আমার রুগী খারাপ যেতেই হবে, তা না, জোর করে তাকে নেওয়া যাবে না। উনি বলেন না আমি যেতে পারবো না, তাহলে রাইট, এটা খারাপ কিছু না, সে যাবে না, তার স্বাধীনতা আছে। তিনি জিপি, তিনি জেনারেল প্র্যাকটিশনার, তিনি স্বাধীনভাবে প্র্যাকটিস করেন, তিনি চাকরি করেন না, কারো অধীনে নন। তিনি যেতেও পারেন, নাও যেতে পারেন, তবে তাকে রিকোয়েস্ট করতে পারেন, যদি যেতে চান যাবে, না যেতে পারলে তাকে বাধ্য করবেন না। মানে জোর করে কিন্তু চিকিৎসা আদায় করা যায় না। জোর করে তাকে নিতে পারবেন, জোর করে তাকে বাড়িতে নিতে পারবেন, কিন্তু জোর করে তাকে দিয়ে চিকিৎসা করানো যাবে না। বেসরকারি চাকরিরত চিকিৎসকগণের কথা আমি এখন বলবো। বেসরকারি চাকরিরত চিকিৎসক, বেসিক ডিগ্রিধারী যে কোনো রেজিস্টার্ড ডাক্তার কোনো বেসরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজে মেডিকেল অফিসার অথবা প্রভাষক হিসাবে চাকরিতে প্রবেশ করতে পারে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে তিনি রেগুলার প্রমোশন নিয়ে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি পেতে পারেন। এটা বেসরকারি ডাক্তারের কথা বলতেছি। তবে বেসরকারি প্রতিষ্ঠানে প্রমোশন পাওয়া সহজতর, সরকারিতে অনেক হ্রাস, কম্পিটিশন বেশি, সরকার পোস্ট কম, পোস্ট গ্রাজুয়েট ডাক্তার বেশি, সেখানে প্রমোশন পেতে গেলে একটু অনেক কম্পিটিশন করে করতে হয়। তো বেসরকারি পর্যায়ে এখন এত কম্পিটিশন নাই, তবে পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের বেসরকারি হাসপাতালে বা কলেজে প্রমোশন পেতে একটু সহজ হয়।
এই যারা বেসরকারি চাকরি করেন তারা কিন্তু চাকরির পাশাপাশি তারা প্রাইভেট প্র্যাকটিসও করতে পারেন। এরপর আস্তে আস্তে সরকারি চাকরিরত চিকিৎসকগণ সাধারণত বিসিএস স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সহকারী সার্জন পদে চাকরিতে প্রবেশ করেন। সরকারি চাকরিতে ঢুকলে পরে তার বেতন ভালো, চাকরির নিশ্চয়তা থাকে ভালো, সহজে চাকরিটা যায় না। এই জন্য অনেকেই চাকরি পছন্দ করে সরকারি চাকরি করতে। আর এটা করতে গেলে বিসিএস পাস করতে হয়, প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা দিতে হয়। কিন্তু কর্মস্থলে সহকারী এই যে ঢোকেন, কিন্তু তিনি প্রবেশ করেন সহকারী সার্জন পদে, কিন্তু কর্মস্থলে সহকারী সার্জন হিসেবে কোনো পদবি লেখা থাকে না। তিনি বিভিন্ন নামে পরিচিত হন, যেমন মেডিকেল অফিসার, সহকারী রেজিস্ট্রার, প্রভাষক, এই সমস্ত পদ কিন্তু সহকারী সার্জনের র্যাঙ্কে আর কি। মূল পদ হলো সহকারী সার্জন। কিছু কিছু চিকিৎসক হাসপাতাল পরিচালনার বা প্রশাসকের দায়িত্ব পালন করে। সব চিকিৎসক কিন্তু চিকিৎসায় ব্যস্ত থাকেন না। কয়েকজন চিকিৎসক আছে সমস্ত চিকিৎসকদের দেখভাল করেন, সমস্ত কর্মচারীদের দেখভাল করেন, সমস্ত ওয়ার্ডের ভালো মন্দ দেখেন, খাবার টেস্ট করেন, টেন্ডার করেন, নানান প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। তারা চিকিৎসা করার সময় পান না। আবার এদেরকে বলা হয় প্রশাসনিক ডাক্তার। তারা হাসপাতালে চিকিৎসা দেন না। কিছু কিছু চিকিৎসক আছেন তারা শুধু হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকেন, যেমন কনসালটেন্ট, তারা শুধু হাসপাতালে চিকিৎসা দেন, তাদের কলেজে ক্লাস নেন না। কিছু কিছু আছেন তারা শুধু কলেজে শিক্ষকতা করেন, শুধু কলেজে, তারা হাসপাতালে যান না। কেউ কেউ আছেন শিক্ষকতা ও চিকিৎসা দুটাতেই জড়িত থাকেন। এদিকে শিক্ষক কলেজে ক্লাস নিচ্ছেন, আবার হাসপাতালে গিয়ে চিকিৎসা দিচ্ছেন, এরকম আছে। সরকারি চাকুরি করার পাশাপাশি একজন ডাক্তার ইচ্ছা করলে তার সরকারি ডিউটি টাইমের বাইরের সময়ে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন চেম্বার নিয়ে। দেখবেন যে একটা চায়ের স্টলে বা বিভিন্ন আড্ডাতে ডাক্তারদের বিরুদ্ধে খুব সমালোচনা, এই নিয়ে সরকারি চাকরি করেন, আবার বিকালে দেখেন রুগী দেখে 100 রুগী দেখেন, 50টা রুগী তিনি আলাপ করতেছে। আলাপের কিছু নেই, এটা তার রাইট। তিনি সরকারি ডিউটি যে 8 ঘন্টা আছে সেটা করার পরে যে টাইমটা থাকবে সেটা তার ফ্রি টাইম। তিনি কর্মস্থলের থেকে তুমি বাইরে প্র্যাকটিস করতে পারেন। তিনি এই টাইমে ইচ্ছা করলে টেলিভিশন দেখতে পারতেন, নাটক দেখতে পারতেন, নদীর পাড়ে বেড়াইতে পারতেন, কিন্তু তিনি তা না করে মানুষের সেবায় সারা বিকাল, সারা রাত, সারা সন্ধ্যা তিনি নিয়োজিত থাকেন। এটা তিনি একটা ভালো কাজে নিয়োজিত থাকেন, সেজন্য তিনি এই যে তার কষ্টের বিনিময়ে তিনি কিছু ফিস নেন, এটা অবৈধ কিছু না। তাই তিনি এটা করতেও পারেন, নাও করতে পারেন, এটা তার ব্যক্তিগত সময়। এই প্র্যাকটিস করতেও পারে, নাও করতে পারে। বিনে পয়সায়ও রুগী দেখতে পারে। তিনি বলেন যে আমি পয়সা নিব না, টাকা নেব না। আরেকজন বলছেন না, উনি কী ডাক্তার হয়েছে, রুগীর কাছে টাকা নেয় না, আমাদের বাত মারতেছে না। তার ইচ্ছা, তার নিজের টাইম। তিনি যদি মনে করেন যে আমি রুগীর কাছে টাকা নেব না, আমি এমনি চিকিৎসা এবার করতে পারেন। এটা যেহেতু তার ফ্রি নিজস্ব টাইম, পয়সা নিয়েও করতে পারেন, পয়সা না নিয়েও করতে পারেন। তবে তিনি কত নিয়ে চিকিৎসা করবেন তার রুগীকে জানিয়ে দিতে হবে। কত টাকা তিনি ফিস নেবেন এটা কিন্তু সামনে এই চেম্বারের সামনে টাঙ্গাই রাখতে হয়, এবং চেম্বারের ভিতরেও ডাক্তারের মাথার উপরে টাঙ্গাই রাখা হয় যে নতুন রুগী এত টাকা, পুরাতন রুগী এত টাকা, জানাই দিতে হবে। বর্তমান যেসব রোগীর সামর্থ্য কম তারা সাধারণত সরকারি হাসপাতালের চিকিৎসা নেন কম মূল্যে অথবা বিনামূল্যে। বর্তমান প্রেক্ষিতে সরকারের একার পক্ষে সকল নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব না।
তাই বেশ কিছু প্রাইভেট প্রতিষ্ঠান গড়ে উঠেছে জনগণের স্বাস্থ্যসেবা দিতে। এদের মধ্যে অনেকগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন। অনেকে সমালোচনা করেন, প্রাইভেট হাসপাতাল খুলে পড়ছে, গলা কাটা ব্যবসা, রোগ নিয়ে ব্যবসা করে, এরকম সমালোচনা করে। এইরকম সমালোচনা করার কিছু নাই। যেহেতু সরকারি হাসপাতালে সংকুলান হচ্ছে না, সবাই এখানে যেতেও পারছেন না, সবাই এই এত কষ্ট করতে পারে, তারা একটু আরাম চাচ্ছে, তাদের জন্য আসলে অধিক ব্যয়ে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল সরকারকে সহযোগিতা করছে। যদি এই সমস্ত হাসপাতাল না থাকতো, তাহলে সরকারি হাসপাতাল কলাপস করে ফেলতো রুগীর ভারে। এরকম সকল চিকিৎসকের চিকিৎসা দেওয়ার দক্ষতা সমান নয়, এক একজনের হাত দোষ এক রকম। তাই একই ডিগ্রিধারী ডাক্তার হয়ে কেউ বেশি রুগী পান, আবার কেউ কম রুগী পান। একই ডিগ্রি, এমবিবিএস ডিগ্রি, একজনের প্রচুর রুগী হইতেছে, আরেকজনে বসে বসে মোবাইল টিপতেছে। এই জন্য কেউ কেউ বেশি ফি নেন, আবার কেউ কেউ কম ফি নেন। একজনে বেশি রুগী আসে, সে ফিস বাড়াই দিল, বাস। আরেকজন রুগী পান না, ফিস কমাই দিল, রুগী আসবে তার কাছে। এইগুলি তার ব্যাপার। প্রাইভেট প্র্যাকটিস কাকে বলে? আমার নিজস্ব ব্যাপার। কেউ কেউ মানবিক কারণে কম ফি নেন বা নেন না। কেউ কেউ মনে করেন প্রাইভেট চেম্বারে ডাক্তারদের ফি সরকার কর্তৃক বেঁধে দেওয়া উচিত। অনেক সমালোচনা হয় যে সরকার জন্য কত টাকা ভিজিট নিয়ে তিনি সরকার বেঁধে দেবেন। কেউ কেউ মনে করেন ফি বেঁধে দিলে আমরা ভালো ভালো ডাক্তার হারাবো। বেশি বেশি আয়ের আশায় তারা বিদেশ পাড়ি দেবে, দেশে টাকা পান না, ফিস কমাই দিচ্ছেন, এরা ভালো ডাক্তার বিদেশ চলে যাবে, এবং অনেকে গেছে। ইতিমধ্যে আমাদের অনেক মেধাবী ডাক্তার দেশ ছেড়ে গিয়ে উন্নত দেশগুলিতে বেশ সুনাম করেছে। আমাদের দেশের পয়সাওয়ালা রুগীরাও দেশের মুদ্রা বিদেশে ঢেলে দিয়ে আসবে। আমাদের ভালো ভালো ডাক্তার দেশ ছেড়ে চলে যায়, তাহলে আমাদের দেশের পয়সাওয়ালা রুগী যারা আছে, ব্যবসায়ীরা, তারাও যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া চলে যাবে এরকমভাবে। এখনও যায়, কিন্তু তখন বেশি যাবে। কেউ কেউ মনে করেন সরকারি ডাক্তারদের প্রাইভেট বন্ধ করতে হবে। জনগণ সরকারি হাসপাতালে বেশি বেশি সেবা পাবে, একথা মনে করে, যে প্র্যাকটিস বন্ধ করে দিলে সেবা প্রাইভেট হাসপাতালে বেশি পাবে। আবার এর উল্টা দিকও আছে, সরকারি ডাক্তারগণ তো অফিস সময়ে প্রাইভেট প্র্যাকটিস করেন না। প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিলে সরকারি চিকিৎসকগণ চাকরি ছেড়ে শুধু প্রাইভেট প্র্যাকটিস করবেন। তখন সরকারি চাকরি ছেড়ে প্রাইভেট প্র্যাকটিস করবেন, দেখবে যে বাইরে খুব চাহিদা তাতে সরকারি হাসপাতাল ও কলেজগুলোতে চিকিৎসক ও শিক্ষকের সংকট হবে। ধরে রাখার জন্য বেতন বাড়িয়ে দিলে অন্য ক্যাডারের মধ্যে অসন্তোষ দেখা দেবে। যদি যে না, ডাক্তারিরা প্রাইভেট প্র্যাকটিস করে না, ও বেতন ডাবল করে দিলাম, কিন্তু অন্য ক্যাডাররা কিন্তু আবার বলছে ক্যাডার বৈষম্য হইতেছে। কাজে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি উন্নতি করতে পারলে চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণে, এখন যে পদ্ধতি আছে এইটাই ঠিক আছে, তবে এটা একটু কার্যকরী মনিটরিং করলে হইল আর কি। এখন আমি আলোচনা করব যে চিকিৎসকদের পদবি ও কাজের ধরন নিয়ে আলোচনা করব। প্রথমে আসতেছে মেডিকেল অফিসার। মেডিকেল অফিসার কারা, কি কাজ তাদের? যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে মেডিকেল অফিসার আউটডোর বা ইনডোরে রুগী চিকিৎসা দেন। এটি চাকরিতে প্রবেশের প্রথম ধাপ। যারা বহির্বিভাগের রুগী দেখেন তাদেরকে বলা হয় আউটডোর মেডিকেল অফিসার। যারা অন্তঃবিভাগে ভর্তি করা রুগী চিকিৎসা দেন তাদের বলা হয় ইনডোর মেডিকেল অফিসার বা আইএমও। কিছু কিছু ডাক্তার তাদের দক্ষতা বাড়ানোর জন্য বিনা বেতনে ভালো সরকারি হাসপাতালে অধ্যাপকের অধীন কাজ করেন, বেতন চান না, কিন্তু অধ্যাপকের সাথে কাজ করে দিয়েছে। কেন করবে? এটা তার ট্রেনিং হবে। তাদেরকে বলা হয় অনারারি মেডিকেল অফিসার। তারাও মেডিকেল অফিসার, কিন্তু বেতন নেন না। নির্দিষ্ট সময় পর অধ্যাপক একটি ট্রেনিং সার্টিফিকেট দেন। তখন এইসব ডাক্তার প্রেসক্রিপশন প্যাডে এমবিবিএস ডিগ্রির পর
পিজিটি লিখে থাকেন কেউ, অনেকে দেখবেন যে এমবিবিএস তারপরে লিখে পিজিটি, তার মানে এরকম একটা ট্রেনিং করছেন অধ্যাপকের আন্ডারে পাস করার পরে। পিজিটির পূর্ণ নাম হলো পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। ট্রেনিং নিচ্ছে, কোনো ডিগ্রি না। ইউনিয়ন সাব সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স, মেডিকেল কলেজ, হাসপাতাল ও কলেজ এবং মেডিকেল কলেজ, হাসপাতাল এবং কলেজ, বিশেষ বিশেষ হাসপাতাল ও ক্লিনিকগুলিতে মেডিকেল অফিসার কাজ করে। সব জায়গায় মেডিকেল অফিসার আছে। উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, আবাসিক মেডিকেল অফিসার আরএমও বলে, ইউএইচএফপিও উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। তো তারপরে আবাসিক মেডিকেল অফিসার বা আরএমও, কিউরেটর ইত্যাদি মেডিকেল অফিসারের আপগ্রেড পোস্ট। মেডিকেল অফিসার একটু যারা সিনিয়র আপগ্রেড তাদেরকে এটা এই করে দেওয়া হয়। হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও রেজিস্ট্রার ও সিনিয়র মেডিকেল অফিসারদের মধ্য থেকে নিয়ে নেওয়া হয়। তবে এদের মূল পদবি কিন্তু সহকারী সার্জন। সিভিল সার্জনের উপরের গ্রেড। জেলার সব মেডিকেল অফিসারদের কন্ট্রোলিং অফিসার হলেন সিভিল সার্জন। মেডিকেল অফিসার থেকে প্রমোশন পেয়ে সিভিল সার্জন হন। তিনি সিভিল সার্জন হওয়ার আগে ডেপুটি সিভিল সার্জন হন আর কি। মূলত প্রশাসনিক কাজ করেন, তাকে সহযোগিতা করেন ডেপুটি সিভিল সার্জন ডিসিএস ও মেডিকেল অফিসার। এই পদ পাওয়ার জন্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির প্রয়োজন নেই, এমবিবিএস ডিগ্রিতেই এই সিভিল সার্জন হওয়া যায়। আরেকটা পোস্ট আছে পরিচালক। ডিস্ট্রিক্ট হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা করেন পদোন্নতিপ্রাপ্ত পরিচালক। তাকে পোস্ট গ্রাজুয়েট করার প্রয়োজন নেই, এটাও প্রশাসনিক পদ। উপপরিচালক ও সহকারী পরিচালক তাকে সহযোগিতা করেন। মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসকও হতে পারেন, নাও হতে পারেন। সেক্ষেত্রে আর্মি পার্সন থেকে ডেপুটেশনে পরিচালক নিয়োগ দিয়ে থাকেন। অনেক ব্রিগেডিয়ার, জেনারেল ব্রিগেডিয়ার আছে, তারা ডাক্তার না, তারা হাসপাতাল পরিচালনা করছেন, কিন্তু বর্তমানে প্রায় সবাই ডাক্তার। প্রভাষকগণ মেডিকেল কলেজের প্রথম ধাপের শিক্ষক। পোস্ট গ্রাজুয়েট হওয়ার প্রয়োজন নেই, প্রভাষক হইতে গেলে পোস্ট গ্রাজুয়েট হওয়ার দরকার নেই, এমবিবিএস ডিগ্রিতেই হওয়া যায়। আমি এইভাবে প্রভাষক হয়েছিলাম 1992 সনে, তখন সিম্পল এমবিবিএস ছিলাম। উপজেলা থেকে আসলাম, একটু একটা রিক্রুটমেন্ট পরীক্ষা দিতে হয়েছে। রোগী চিকিৎসা করেন না, প্রভাষকরা সাধারণত রোগীর চিকিৎসা করেন না, সাধারণত করেন না, কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন। তাদের মূল পোস্ট হলো সহকারী সার্জন, তবে তারা অফ টাইমে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন। আরেকটা পোস্ট আছে কনসালটেন্ট। পোস্ট গ্রাজুয়েট করা সহকারী সার্জন পদোন্নতি পেয়ে জুনিয়র কনসালটেন্ট, তারপর সিনিয়র কনসালটেন্ট হন। কনসালটেন্টগণ শুধু রোগীর চিকিৎসা করেন, তারা হাসপাতালের কর্মকর্তা। সরকারের বিশেষ অর্ডারে তারা বর্তমানে মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন, এটা বিশেষ অর্ডার। মেডিকেল কলেজে ক্লাস আগে নিতেন না, এখন নেন, শিক্ষক স্বল্পতার জন্য এরকম বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রোগীর চিকিৎসা দিচ্ছেন। সিনিয়র কনসালটেন্ট থেকে পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হতে পারেন, তিনি আবার শিক্ষক হতে পারেন পদোন্নতি পেয়ে। উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে কনসালটেন্টগণ চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তারা হাসপাতালের পরিচালকের অধীন কাজ করেন। ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট। পোস্ট গ্রাজুয়েট করা প্যাথোলজিস্ট হাসপাতাল ও মেডিকেল কলেজ প্যাথোলজিতে বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট হিসেবে কাজ করেন। কিউরেটর। হাসপাতালের বিভিন্ন বিভাগে মিউজিয়াম আছে, প্যাথোলজি আছে, অ্যানাটমিতে আছে, মিউজিয়াম আছে, সেখানে স্পেসিমেন রাখা হয়, নমুনা রাখা হয়। তো সেগুলি যিনি সংরক্ষণ করেন, লেবেলিং করেন, পরিচর্যা করেন, তাকে বলা হয় কিউরেটর। কিউরেটর কিন্তু আমাদের যে জাদুঘরের যিনি রক্ষণাবেক্ষণ করে তাকেও কিউরেটর বলা হয়, বাইরের যে। কাজে এটাও এক ধরনের জাদুঘর। বড় বড় টিউমার, বিভিন্ন রকম টিউমার এগুলি রাখা আছে আমাদের এই প্যাথোলজির জাদুঘরে। আপনারা মেডিকেল কলেজে যান,
দেখতে চান যে প্যাথোলজি জাদুঘরটা দেখবো, আপনি পারমিশনে দেখতে পারেন। সহকারী অধ্যাপক, প্রথম পদোন্নতিপ্রাপ্ত পোস্ট গ্রাজুয়েট করা মেডিকেল কলেজের শিক্ষক হলো সহকারী অধ্যাপক। তারা ছাত্রদের ক্লাস নেন ও হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। সহযোগী অধ্যাপক, পোস্ট গ্রাজুয়েট করা ন্যূনতম 3টা গবেষণা নিবন্ধ প্রকাশনা ও 3 বছরের সহকারী অধ্যাপক অথবা কনসালটেন্ট হিসাবে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত মেডিকেল কলেজ বা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটের শিক্ষক হলেন সহযোগী অধ্যাপক। পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে, 3টা প্রকাশনা থাকতে হবে, 3 বছরের সহকারী অধ্যাপকের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে তিনি পদোন্নতির জন্য দরখাস্ত করবেন, রিক্রুটমেন্টের মাধ্যমে তার পদোন্নতি হবে। তিনি হাসপাতালেও চিকিৎসা দেন, আবার ছাত্রদের ক্লাস নেন কলেজে। এরপরে ধাপ হলো অধ্যাপক। ন্যূনতম 5টা প্রকাশনা থাকতে হবে গবেষণামূলক, আর 5 বছরের সহযোগী অধ্যাপকের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে তিনি পদোন্নতি পেয়ে অধ্যাপক হবেন। তিনি হাসপাতালেও চিকিৎসা দেন, কলেজেও ক্লাস নেন। একটা পদ আছে অধ্যক্ষ মেডিকেল কলেজের পোস্ট। অধ্যাপকদের থেকে পদোন্নতি পেয়ে কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। তিনি কলেজের সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রধান অধ্যক্ষ বা প্রিন্সিপাল। তিনি হাসপাতালে চিকিৎসা দিতেও পারেন, তাকে সহযোগিতা করেন একজন উপাধ্যক্ষ। ডাইরেক্টর জেনারেল থাকে ডিজি অফিসে। ডাইরেক্টর জেনারেল বা ডিজি হেলথ বাংলাদেশের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের প্রধান। তাকে সহযোগিতা করেন প্রতি ডিভিশনের ডিভিশনাল ডাইরেক্টর এবং ডিজি অফিসের বিভিন্ন ব্রাঞ্চের ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরগণ। তিনি শুধু প্রশাসনিক দিক দেখেন, হাসপাতালে চিকিৎসা দেন না। এই ডাইরেক্টরগণ হাসপাতালে তারা চিকিৎসা দেন না, সারা দেশের দেখভাল করেন, হেলথ দেখভাল করেন। মন্ত্রণালয় থেকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করেন ডিজি হেলথ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সচিবালয়ের কথা বলতেছি। প্রধানমন্ত্রী কর্তৃক নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী স্বাস্থ্য বিভাগের সরকারি পলিসি বাস্তবায়ন করার তাদের অধীন সেক্রেটারি বা সচিবের মাধ্যমে স্বাস্থ্য সচিব ডাক্তার বা নন ডাক্তার হতে পারেন, ডাক্তার হতে পারেন, নাও হতে পারেন, তিনি সচিব স্বাস্থ্য সেক্টরের সর্বোচ্চ অফিসার। স্বাস্থ্য সেক্টরের সর্বোচ্চ অফিসার হলো সচিব। তাকে সহযোগিতা করেন অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অন্যান্য অফিসারগণ। এরপর আছে আর্মি চিকিৎসক। আর্মিদের চিকিৎসার কথা বলছি। বাংলাদেশ আর্ম ফোর্সে চাকরিরত ডাক্তারগণ বিভিন্ন র্যাঙ্কে কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল সিএমএইচ ও আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে চাকরি করেন। তারা সশস্ত্র বাহিনীর রোগীদের চিকিৎসা করার পাশাপাশি বেসামরিক রোগীরও চিকিৎসা করেন। তারা অফ টাইমে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন। নবীন ডাক্তার, বাংলাদেশে বেশ কিছু সরকারি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করায় এবং অনেক প্রাইভেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হওয়ায় বেশ কিছু নবীন ডাক্তার বেরিয়ে এসেছে, কিন্তু সেই তুলনায় তাদের কর্মক্ষেত্র তৈরি হয়নি, তাই অনেকেই বেকার হয়ে পড়েছে। তবে এখনও জনসংখ্যার তুলনায় ডাক্তারের সংখ্যা কিন্তু কম। মনে হচ্ছে অনেক ডাক্তার এর চাকরি পায় না, কিন্তু জনসংখ্যার তুলনায় কিন্তু কম। প্রয়োজন হলো পরিকল্পিতভাবে তাদের কর্মসংস্থান করা, তাদের জন্য নতুন ধরনের কর্মপদ্ধতি তৈরি করতে হবে। হয়তো চাকরি দিলাম না, কিন্তু তাদেরকে খাটাইতে হবে, তাদের কাজ করানো যেতে পারে পরিকল্পনা করে। ফ্রিল্যান্সিং চিকিৎসক নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি কিছুটা আমি মোটামুটি ডিজিটাল লাইনে ভালো এক্সপার্ট ধরতে গেলে। তা আমি সবসময় আমার কথাবার্তায় কিছু ডিজিটাল কথাবার্তা থাকে। সেই হিসাবে আজকে বলবো যে ফ্রিল্যান্সিং চিকিৎসক কী জিনিস। ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা বলতে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করাকে বোঝায়। কারও চাকরি করেন না, তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। কেউ
তাকে অফার করলে তার কাজটা করে দেবেন, বিনিময়ে তিনি টাকা নেবেন। সেইগুলো হলো ফ্রিল্যান্সিং। আর কাজগুলো বেশিরভাগ সময়ে বিদেশি ক্লায়েন্ট দিয়ে থাকে, তাই আমরা আউটসোর্সিংও বলে থাকি। বিদেশে যেহেতু করা হয়, এটাকে বলা আউটসোর্সিং। সফটওয়্যার কাজে প্রশিক্ষণ নিয়ে আমাদের দেশের অনেক বেকার ও চাকরিজীবী তরুণ ও যুবক আউটসোর্সিং করে বেশ আয় করছে ডলার। প্রথম দিকে শুধু সফটওয়্যার কাজের ফ্রিল্যান্সিং ছিল, এখন অন্যান্য কাজেও ফ্রিল্যান্সিং হচ্ছে। উবার নামে ফ্রিল্যান্সিং প্রোগ্রামের মার্কেট প্লেস থেকে প্রাইভেট কার, ট্যাক্সি ও মোটর বাইক ভাড়া করে সারা বিশ্বে এখন জনপ্রিয় হয়েছে উবার। এর আদলে পাঠাও নামে আরও একটি মার্কেট বেশ জনপ্রিয় হয়েছে। ফ্রিল্যান্সিং ওয়েবসাইট কাজদাতা বা ক্লায়েন্ট ও সেবাদাতার প্রোফাইল লিস্ট থাকে, এখান থেকে সার্চ করে বিট করে কাজ সংগ্রহ করা যায়। শুনেছি ঢাকার কয়েকজন তরুণ ডাক্তার মিলে একটা গ্রুপ করেছে। আমি শুনেছি, পেপারে দেখেছি, খুব সম্ভব ঢাকায় বেশ কিছু ডাক্তার আছে, তারা চাকরি করেন না, তারা বেকারের মতোই, কিন্তু এখন বেকার না, তারা ফ্রিল্যান্সিং করেন। মিলে একটা গ্রুপ করেছে, সেখানে যোগাযোগ করলে ডাক্তার মিলে, ওদের সাথে যোগাযোগ করলে ওরা ডাক্তার পাঠায়, রুগী চিকিৎসা করার জন্য বাসায় পাঠাবে। যেভাবে উবার চলে আসে, যেভাবে ওই পাঠাও চলে আসে, এরকম ডাক্তার চলে যাবে। লজ্জার কিছু নেই, আগে যে আমাদের ডাক্তার যদি বাড়িতে গিয়ে চিকিৎসা করতে পারতো, এখন কেন পারবে না? তারা বাড়িতে গিয়েও চিকিৎসা দেন। অনেকে এর সমালোচনা করেন। বাড়ি গিয়ে রুগী দেখাতে অসম্মানের কিছু নেই। আমরা আগে মোটর সাইকেল নিয়ে কলে যেতাম, আমি নিজেও যেতাম, মোটর সাইকেলে কলে যেতাম ছোটো, মানে যখন নতুন ডাক্তার ছিলাম। তো এখন কেন যাওয়া যাবে না? পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে কলে গেলে অসুবিধার কিছু নেই, একটু সতর্ক হয়ে যেতে হবে। আমি যেখানে যাচ্ছি সেখানে আমাকে যেন ব্ল্যাকমেইল না করে, আমি ইনফর্ম করে দেবো যেখানে যাচ্ছি, আমি ওই বাসায় গেলাম, বা আমি সাথে একজন লোক নিয়ে গেলাম, এরকম হতে পারে। আর যদি আমি নিরাপদ মনে না করি, তা যাবো না। কাজেই ফ্রিল্যান্সিং সংস্থার মাধ্যমে যোগাযোগ করে তারাই নিরাপত্তা দিবে। বেকার ও চাকরিরত ডাক্তারগণ প্র্যাকটিস করলে দোষের কিছু নেই, বরং রুগী ও ডাক্তার উভয়ই উপকৃত হবে। পরিশেষে বলতে চাই, এখন দেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশে সরকারি ও বেসরকারি সেক্টরের চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানও এখন অনেক। একটু সচেতন হয়ে কর্মপরিকল্পনা করে কাজ করলে দেশ স্বাস্থ্য ব্যবস্থায় আরও এগিয়ে যাবে। এই আমার শেষ কথা। একটু পরিকল্পনা করে করলে আমাদের ডাক্তাররাও বেকার থাকবে না, হাহুতাশ করবে না, দেশ ত্যাগ করবে না, শান্তি থাকবে দেশে, মানুষের স্বাস্থ্য ভালো থাকবে, এই আমি প্রত্যাশা করি। আর আমার এই অনেকক্ষণ কথা বললাম, অনেকে হয়তো বিরক্ত হয়েছেন, তবে একটু মনোযোগ দিয়ে যদি কেউ শুনে থাকেন আমার এই কথাগুলো, আপনাদের মাথায় থাকলে আপনাদের আত্মীয় স্বজন বা নিজেরা অসুস্থ হইলে, আল্লাহ না করুক, আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কোন ডাক্তারকে দেখাইতে হবে, কোথায় যেতে হবে। এটাই আমার ছিল এই ভিডিওর উদ্দেশ্য। যাদের কাছে ভালো লেগেছে, আশা করি তারা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না করে থাকলে আর আমার এই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।